জ্বালানি সংকট এড়াতে বাংলাদেশে প্রতি মাসে 15,000 টন তেল সরবরাহ করবে ভারত। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে 30,000 টন ডিজেল দেশে এসেছে। মঙ্গলবার সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, জ্বালানির দাম এখনই বাড়াবে না সরকার। এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে চীন। শারমিনীর রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ঢাকাসহ দেশের সব ফিলিং স্টেশনে চলছে লম্বা লাইন। সরকারি হিসেবে প্রতিদিন অকটেনের চাহিদা ছিল 1100 টন, এখন তা 2000 টনে ঠেকেছে। একভাবে পেট্রোলের চাহিদা বেড়েছে দৈনিক 1000 টন, আর ডিজেলের চাহিদা দ্বিগুণের বেশি 25,000 টন দাঁড়িয়েছে। বাধ্য হয়ে জ্বালানি কিনতে সীমা বেঁধে দিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে ডিজেল আনা হচ্ছে। এছাড়া সমুদ্র পথে আসছেও জ্বালানি। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমাদের ঘরে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন। আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি, যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে বিকল্প ব্যবস্থা নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সহ আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। এজন্য বেশ কয়েকটি রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। পরে চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ। আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে কিভাবে আমরা আমাদের সহযোগিতার হাত আরো বাড়াতে পারি। জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ কি ধরনের জ্বালানি সহায়তা চায় সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তেলের মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শারমিনীরা, 71, ঢাকা। টানা 5 দিন ধরে জ্বালানি তেল সংগ্রহে চরম ভোগান্তিতে ভোক্তারা। এটি কমাতে রেশনিং করা হলেও তাতে খুব একটা সুফল মেলেনি। তবে রাইড শেয়ারিং মোটরসাইকেলে 5 লিটার জ্বালানি তেল দেওয়ার সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে বাইকাররা। এছাড়া নাগরিকদের সক্ষমতার কথা চিন্তা করে আন্তর্জাতিক বাজার দর সমন্বয়ের প্রস্তাবও আপাতত আমলে নেননি প্রধানমন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এক্ষেত্রে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। টানা 1 সপ্তাহ ধরে যানবাহনের তীব্র চাপ ফিলিং স্টেশনগুলোতে। রেশনিং পদ্ধতি কার্যকরের পর যা সাধারণের ভোগান্তিতে পরিণত হয়। মজুদ ফুরিয়ে অচল হয়ে পড়ে বহু পাম্প। মূলত মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্তের পাশাপাশি দেশে সীমিত মজুদ ঘিরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 1000 খানিক টাকার তেল এমনিতেই চলে যায়, এই যে সিরিয়ালে আসছে। আর যদি গ্লাস নামাইয়া গাড়ি রাখতে যায়, তেল তো ধুলো বালুতে পুরো গাড়ি নষ্ট হয়ে যায়। কেন তেল যদি না পাই তা আমাদের তো বাংলাদেশে দুর্ভোগে পড়বো, আমরা গাড়িগুলি চালাতে পারবো না। বলতে এখানে তেজগাঁ কোনো পাম্পেই বর্তমানে তেল নেই, শুধু মহাখালী একটা পাম্পে তেল আছে আর এখানে দিচ্ছে। তবে ভোগান্তি লাঘবের চেষ্টায় যানবাহনে জ্বালানি তেলের সরবরাহ সীমা কিছুটা বাড়িয়েছে বিপিসি। বিশেষ করে যেসব মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের আওতাভুক্ত সেগুলোকে দেয়া হচ্ছে সর্বোচ্চ 5 লিটার। অন্যদিকে নির্দেশনা না থাকলেও ব্যক্তিগত গাড়িতে বাড়তি সরবরাহ করা হয় কোনো কোনো ফিলিং স্টেশনে। ফলে কিছুটা স্বস্তিতে ভোক্তারা। এই লিমিটটা যদি আগে একটু করতো, 2 লিটার না করে যদি এই লিমিটটাই থাকতো, তাহলে হয়তো বা অনেকের সুবিধা হইতো, মানে প্রতিদিন এইভাবে লাইনে দাঁড়াইতে হইতো না। আমাদের পর্যাপ্ত হতো না, একদিনেই শেষ হয়ে যেত, পরের দিন আবার লাইনে দাঁড়াতে হতো। 5 লিটার হওয়াতে আমরা অ্যাটলিস্ট 3 দিন তো চলতে পারবো। প্রায় 1.5 ঘন্টা সিরিয়ালে আছে তেল নেওয়ার জন্য। আমাদের অফিস আছে, বাসা আছে, সব মিলে তো বোঝে নাই, কষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক বাজারের বাড়তি দর সমন্বয়ে এরই মধ্যে সরকারকে প্রস্তাব দিয়েছে বিপিসি। যদিও সাধারণের সক্ষমতার কথা মাথায় রেখে তা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, কঠিন এই পরিস্থিতি সামাল দিতে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে সবার অবস্থান থেকে। সহনশীলভাবে যতটুকু এখন এলএনজি, স্পট এবং লং টার্ম দুইটার মাধ্যমে ব্যালেন্স করে নিয়ে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে খাতগুলো আছে, তারপর পাওয়ার জেনারেশন আছে, তারপর হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল যেগুলো আছে, সবগুলোকে মোটামুটি একটা স্টেজে রেখে সবার ডিমান্ডটাই মিট করতে হবে। আমরা ভোক্তা পর্যায়ে ব্যক্তিগতভাবে যারা আছি
তাদেরকেও একটু মানসিকতাটা এরকম হতে হবে যে একটা আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে এরই মধ্যে উন্নয়ন সহযোগী একাধিক দেশের সহযোগিতা চেয়েছে সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। জনগণের কাছে দেয়া বিএনপির প্রতিশ্রুতির বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আগামী মাসের মধ্যে ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও শুরু হচ্ছে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী অঙ্গীকার পূরণে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। নতুন পরিচয়, সামাজিক সুরক্ষার নতুন এক চাবিকাঠি ফ্যামিলি কার্ড। নারীর ক্ষমতায়ন, সুরক্ষা, অধিকার এবং অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যেই বিএনপি সরকারের এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান। 17টি পরিবারের প্রধান নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন তারেক রহমান। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি, সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, তাদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের স্বাবলম্বী করতেই এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। শফিকুল হক, ৭১, ঢাকা। আগামী 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে পানি, কৃষি, প্রাণী সম্পদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, 4 মন্ত্রণালয়ের অধীনে একই দিনে 54 জেলায় খাল খনন করা হবে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী 4 বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। স্থানীয় সাধারণ মানুষ, যুবক এবং সাধারণ শ্রমিকদের সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানান প্রতিমন্ত্রী। দিনাজপুরের কাহারোলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই জাতীয় কর্মসূচি খাল খনন উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আর বাকি 54 জেলাতে আমরা ওই জেলার যারা মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য আছেন, প্রশাসনের লোক আছেন, তারা সহ একই দিনে আমরা সারা দেশের 54টি জেলায় খাল খননের উদ্বোধন হবে এবং এটা আগামী টানা 4 বছর কন্টিনিউ চলতে থাকবে। 20,000 কিলোমিটার খাল খনন হবে। পানি উন্নয়ন, পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে
কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। মামলা থেকে খালাস পাইয়ে দিতে সাবেক এক সংসদ সদস্যের কাছে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ক্লিপ ফাঁস হয়েছে। যদিও তা অস্বীকার করেছেন ওই প্রসিকিউটর। আর চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি, এই ঘটনা সহ পূর্বের সকল কার্যক্রম তদন্ত করা হবে, কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুর মারুফ। ফোন কলে শোনা যায় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর আইনজীবীর কাছে খালাস পাইয়ে দিতে 1 কোটি টাকা চাইছেন কেউ। একাধিক সূত্র জানায়, ফোনে টাকা চাওয়া ব্যক্তি ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক্সপেকটেশন থাকবে। এছাড়া কয়েকজন রাজনৈতিক নেতাকে দিয়ে চিফ প্রসিকিউটরের কাছে সুপারিশ করার পরামর্শ শোনা যায় ফোন কলে। আপনি ওনাকে বিএনপি কারোর দিক থেকে বর্ণনা ব্যবস্থা করেন ইমিডিয়েটলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা আপনারা আগে থেকে এনশিওর করে রাখেন, হুম্মাম অথবা মীর হেলাল। হ্যাঁ, আমি মন্ত্রী টাইপের। এ নিয়ে মঙ্গলবার সকালেই প্রসিকিউশন সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না, শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। প্রসিকিউশনের অতীতের সব কর্মকাণ্ডের অভ্যন্তরীণ তদন্তের ঘোষণাও দেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, কারো কোনো অপরাধ পাওয়া গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যে অডিওটা আসছে, যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে মানে আমার প্রসিকিউশনের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরও একটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেখব। এদিকে অভিযুক্ত সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ ও কল রেকর্ডগুলো সত্য নয়। বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। এই হত্যা মামলায় কারাগারে আছেন সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক আবারও উষ্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হাদি হত্যা মামলার আসামিদের ফেরত দিলে মিলতে পারে সেই সুযোগ। একই সাথে কিছুটা দূর হতে পারে ভারত বিদ্বেষও। তবে কনসুলার অ্যাক্সেস নয়, সরাসরি আসামিকে ফেরত চাইতে পারত পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল এবং তার সহযোগীকে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত 2 আসামিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আটককৃতদের সঙ্গে দেখা করতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর কোনো উত্তর মেলেনি। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, কনসুলার অ্যাক্সেস না চেয়ে সরাসরি অভিযুক্তদের ফিরিয়ে দেওয়ার আবেদন কূটনৈতিকভাবে আরও গুরুত্ব পেত। যাকে আপনার ভারত সরকার বন্দী করেছে কোনো না কোনো কারণে, সে নিজে যদি অনাগ্রহী হয় এবং আপত্তি জানায়, তাহলে আপনার কিন্তু বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে কনসুলার অ্যাক্সেস পাবে না। কিন্তু আমাদের 2 দেশের মধ্যে আবার অন্যান্য চুক্তিও আছে, তো সেইগুলির আওতায় হয়তোবা সম্ভব হতে পারে তাকে জবাবদিহি করা, যদি সেটা ভারত সরকার আপনার অনুকূল সাড়া দেয়। আর এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, মানুষের মন থেকে ভারত বিদ্বেষ দূর করে সম্পর্ক উন্নয়নের চমৎকার সুযোগ সামনে এসেছে। আমাদের 2 দেশের সম্পর্কের মধ্যে
যে ভুল বোঝাবুঝি অথবা তিক্ততা ছিল সেটার অনেকটা অবসান ঘটবে, অনেকটা লাঘব হবে আমি মনে করি। এখন দেখার বিষয় হচ্ছে চূড়ান্ত ডিসিশন বা চূড়ান্তভাবে আমরা এর চূড়ান্ত ফলাফল পাবো যখন আমরা দেখব যে বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়ে ভারত সরকার এই দুজন অভিযুক্তকে ফেরত দিয়েছে বাংলাদেশে। তবে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার এই সুযোগ পুরোটাই নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপর বলেও মন্তব্য করেন তিনি। সেটা তো সময় বলবে যে সেখানে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল কিনা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি শতভাগ অঙ্গীকারাবদ্ধ বলেই এতে সই করেছে দল। যারা সমালোচনা করেছেন তারাই স্বাক্ষর করেছে নির্বাচনের পর। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা, ইফতার এবং দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, প্রতিশ্রুতি ছাড়াও ইশতেহার অনুযায়ী কাজ করবে সরকার। আমরা তো জুলাই জাতীয় সনদকে অস্বীকার করি না। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা শব্দকে, অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা সেটা বাস্তবায়ন করব। এমনকি সেই প্রতিশ্রুতির বাইরেও আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে বিএনপি যে সমস্ত ইশতেহার প্রণয়ন করে জনগণের ম্যান্ডেট লাভ করেছে সেই সমস্ত ইশতেহারেও যা কিছু আছে তা আমরা বাস্তবায়ন করব। যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। দুপুরে চট্টগ্রামের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং নজরদারি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২২ জনকে। এ ঘটনায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে ৩টি মামলা হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের অভিযানের ঘটনায় এ পর্যন্ত ২২ জন গ্রেফতার হয়েছে। একই সাথে ৩টি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এছাড়া দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি, কার্তুজ, ককটেল, সিসিটিভি, পাওয়ার বক্স, বাইনোকুলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে ডিআইজি আহসান হাবিব পলাশ আরও জানান, এই অভিযানে বৃহৎ একটি অঞ্চলে সন্ত্রাসীদের হটিয়ে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। এ নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানান, এখন থেকে ওই এলাকার জন্য ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেখান থেকে উচ্ছেদ করা হবে সন্ত্রাসীদের। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। আর র্যাবের অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুর অভিযানের প্রথম ধাপ শেষ হয়েছে, এখন চলছে দ্বিতীয় ধাপের পরিকল্পনা। আমাদের ফেজ 1 সম্পন্ন হয়েছে, ফেজ 2 হচ্ছে এখন আধিপত্য বিস্তার করা। আমাদের ক্যাম্প এস্টাবলিশড হয়েছে, ইনশাআল্লাহ আধিপত্য বিস্তার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করতেই এই অভিযান। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।